নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 পড়বো। আমাদের যে লক্ষ্মীকান্ত টেক্সট বুক সেখান থেকে পার্ট 1 আর পার্ট 2টা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি কিরিটি মুখার্জি, আমার ইনস্টাগ্রাম আইডি কিরিটি9775, তোমরা চাইলে ফলো করতে পারো। আর আমাদের কম্পিটিটিভ বেঙ্গলির ফেসবুক পেজকে তোমরা ফলো করতে পারো বিভিন্ন আপডেটসের জন্য। ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর আমার সম্পর্কে অন্যান্য পার্সোনাল ডিটেলস পেতে আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। তো আজকে আমরা রাইট টু ফ্রিডম দিয়ে শুরু করব। রাইট টু ফ্রিডমের আন্ডারে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেল 19। আমরা জানি আর্টিকেল 19-এ কি কি গ্যারান্টি দেওয়া হয়েছে সেটা এখানে আমরা পরপর লিখেছি। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন আর ইউনিয়নস or cooperative societies, right to move freely throughout the territory of India, right to reside and settle in any part of Indian territory. 6 নম্বরটা হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। এই যে 6খানা রাইটস, তার সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব পরবর্তী স্লাইডগুলোতে। এবং এখানে অ্যাকচুয়ালি মূল সংবিধানের 7টা রাইটস ছিল আর্টিকেল 19-এর আন্ডারে, সেইখান থেকে আমরা কমিয়ে 6টাই করেছি, কারণ 44th অ্যামেন্ডমেন্ট 1978-এর মাধ্যমে আমরা কিন্তু রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দিয়েছি। প্রথমটা হলো রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো আমরা জানি যে ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার আছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের স্বাধীনতার, কিন্তু এই অধিকারটা কিন্তু আর্টিকেল 19-এ প্রদত্ত বলে সেটা কিন্তু বিদেশি বা এলিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই অধিকারের আন্ডারে যেগুলো পড়ে সেটা হচ্ছে প্রথমত কেউ যে কোনো ব্যক্তি তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে যে কোনো বিষয়ে। 2 নম্বর হচ্ছে ফ্রিডম অফ প্রেস থাকবে, অর্থাৎ যে আমাদের যে সংবাদ মাধ্যম তাদের স্বাধীনতা থাকবে। 3 নম্বর হচ্ছে ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা দেখতে পাই সেগুলোরও কিন্তু স্বাধীনতা আছে। কোনো একটা সংস্থা বা কোনো একজন ব্যক্তি তার নিজস্ব প্রোডাক্টের বিপণন করতে পারে। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে টেলিফোনিক কনভারসেশনকে ট্যাপ করা যাবে না, ওকে, কারণ সেটা একটা রাইট টু প্রাইভেসির মধ্যে পড়ে। তারপর হচ্ছে বন্ধের বিরুদ্ধে, রাইট এগেনস্ট বন্ধ কল্ড বাই এ পলিটিক্যাল পার্টি। কোনো একজন মানুষের কিন্তু সেই স্বাধীনতা আছে, অর্থাৎ তিনি বন্ধের বিরুদ্ধেও সোচ্চার হতে পারেন বা বন্ধকে অগ্রাহ্য করতে পারেন। গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস সম্পর্কে খোঁজ খবর নেওয়ার অধিকারও আছে। আমরা জানি রাইট টু ইনফরমেশন RTI পাস করা হয়েছিল 2005 সালে। তো যাই হোক, তো ফ্রিডম অফ সাইলেন্স, কোনো একটা বিষয়ে নীরব থাকারও অধিকার আছে, ওকে, যেমন কথা বলার অধিকার আছে সেরকম নীরব থাকারও অধিকার আছে। পিকেটিং করার অধিকার আছে, প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু কোনোরকমভাবে স্ট্রাইক বা বন্ধের কিন্তু কোনো অধিকার এই আন্ডার আর্টিকেল 19 কিন্তু প্রদত্ত করেনি। ফাইন, ফ্রিডম অফ স্পিচের আন্ডারে যা যা আছে তোমরা একটু বই থেকে পড়ে নিও। আমি যেগুলো বললাম সেগুলোকে মনে রাখতে পারলেও হবে। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন দিয়ে সেটাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে, ইম্পোজ করা যেতে পারে। রিজনেবল রেস্ট্রিকশন কোন কোন গ্রাউন্ডে করা যাবে? ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ঐক্য ধরে রাখার জন্য করা যেতে পারে, জাতীয় নিরাপত্তার স্বার্থে করা যেতে পারে, ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য ফরেন কান্ট্রি, অর্থাৎ কোনো বৈদেশিক রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য, ঠিক আছে, এটা করা যেতে পারে, রেস্ট্রিকশন দেওয়া যেতে পারে। আইন শৃঙ্খলা এবং পাবলিক মরালিটির এগেনস্টে কিন্তু এক্সপ্রেশন এবং স্পিচের ওপর রেস্ট্রিকশন দেওয়া যেতে পারে। অন্যান্য দিকগুলো যেমন হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ আদালত অবমাননা হচ্ছে এরকম কোনো স্পিচ কেউ দিতে পারবে না। 2 নম্বর হচ্ছে যে ডিফেমেশন, কোনো মানুষকে মানহানি করার জন্য কিন্তু কোনো রকমভাবে এই আর্টিকেলকে ইউজ করা যাবে না। অর্থাৎ আমি যেগুলো বললাম সেইগুলোর বেসিসে কিন্তু রাষ্ট্র এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কিন্তু কাট করতে পারে। ফাইন। 2 নম্বর যে রাইটটার কথা আমরা দেখবো আর্টিকেল 19-এ, সেটা হচ্ছে রাইট অফ অ্যাসেম্বলি, অর্থাৎ কোনো মানুষ বা একাধিক মানুষ তারা কিন্তু নিরস্ত্রভাবে পিসফুলি, শান্তিপূর্ণভাবে কোনো একটা জায়গায় জমায়েত হতে পারে, ওকে, কিন্তু দাঙ্গা হাঙ্গামা বা কোনো রকমভাবে হিংসাত্মক জমায়েতকে কিন্তু এই আর্টিকেল কিন্তু গ্যারেন্টি দেয় না। এক্ষেত্রেও ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। সেগুলো কি কোন কোন গ্রাউন্ডে
ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। একটা হচ্ছে যেটা আমি আগেও বলেছিলাম, সেটা ওই সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, মানে ভারতবর্ষের যে অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য কিন্তু ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে আমরা কার্ভ করতে পারি। 2 নম্বর যেটার কারণে করা যেতে হচ্ছে পাবলিক অর্ডার, অর্থাৎ যেটা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি তার বিচারে কিন্তু ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে কিন্তু আমরা রেস্ট্রিক্ট করতে পারি। আমরা সকলে আইপিসি 144 এর নাম শুনেছি, 144 ধারা জারি হয়েছে বলে বলা হয়। তো এই 144 ধারার আন্ডারে একজন ম্যাজিস্ট্রেট মানুষের জীবন, তারপরে স্বাস্থ্য ইত্যাদির বেসিসে কিন্তু কিছু রেস্ট্রিকশন আরোপ করতে পারে। যেমন মিটিং মিছিল, যে সাধারণ যে মিটিং মিছিল হতে পারে, গ্যাদারিং হতে পারে, সেগুলোকে কিন্তু বন্ধ করার ব্যবস্থা করতে পারেন একজন ম্যাজিস্ট্রেট 144 ইস্যু করে কোনো একটা জায়গায়। অথবা অন্যান্য ক্ষেত্রে যেমন হচ্ছে রায়াট, এই ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যেখানে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার একটা চান্স অ্যাডমিনিস্ট্রেশনের কাছে মানে দেখতে পায় অ্যাডমিনিস্ট্রেশন, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন 144 ইস্যু করে সে জায়গায় কিন্তু রেস্ট্রিক্ট করা যেতে পারে ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে। ওকে, আবার আইপিসি 141 141 আইপিসিতেও কিন্তু আমরা ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে কার্ভ করতে পারি। 141 ধারা আরোপ করে আমরা 5 জনের বেশি জমায়েতকে কিন্তু আটকাতে পারি যদি সেখানে একটা চান্স থাকে কি না এক্সিকিউশন অফ যে কোনো একটা ল অ্যান্ড অর্ডারের এক্সিকিউশন করতে গিয়ে যদি এক্সিকিউটিভ অথরিটি বাধাপ্রাপ্ত হয়, সেখানে কিন্তু করা যেতে পারে। অথবা কোনো একটা জায়গায় যদি ফোর্সফুল অকুপেশন হয় কারোর প্রপার্টি, সেখানে কিন্তু 141 করা যেতে পারে। ওকে, আর ক্রিমিনাল যে ট্রেসপাস অর্থাৎ যে অনুপ্রবেশ ইত্যাদির ঘটনা ঘটলে সেখানে কিন্তু 141 ঘটানো যেতে পারে, ক্রিমিনাল অনুপ্রবেশ, অন্য কিছু না। সরকারি আধিকারিক বা সরকারি কর্মচারীদেরকে কোনো রকম ভাবে থ্রেট করা ইত্যাদি এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু 141 জারি করে সেখানে কিন্তু ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে আমরা কার্ভ করে থাকি। এবার আমরা দেখব ফ্রিডম অফ এক্সপ্রেশন, অ্যাসোসিয়েশন। আমরা জানি যে ভারতবর্ষে একটা মোটামুটি ফ্রিডম সমস্ত দিক থেকেই দেওয়া হয়েছে, তো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো নাগরিক ভারতবর্ষে তিনি অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারেন, কোঅপারেটিভ সোসাইটিজের মেম্বার হতে পারেন বা ফর্ম করতে পারেন, পার্টনারশিপ ফার্ম ফর্ম করতে পারেন, ক্লাব ফর্ম করতে পারেন, ট্রেড ইউনিয়ন সদস্য হতে পারেন বা ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারেন। এই ধরনের যে অ্যাসোসিয়েশন ফর্ম করার, এই জন্য যে সংগঠন তৈরি করার যে অধিকার, সেটা কিন্তু আমাদের সংবিধানের 19 নম্বর আর্টিকেলে আলাদাভাবে বলে দেওয়া আছে। আমরা জানি ভারতবর্ষে অনেক ট্রেড ইউনিয়ন আছে, তারা যারা শ্রমিকদের স্বার্থ ইত্যাদি দেখে থাকে, তো এটাই হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার। ওকে, তাদের যে সংগঠনের যারা সদস্য থাকবেন তাদের স্বার্থের হয়ে তারা কিন্তু আওয়াজ তুলবেন, এটাই হচ্ছে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, যে তারা তাদের যে যারা সদস্য তাদের পক্ষে থেকে অন্য একজন পক্ষের অন্য দিকে থাকা পক্ষের সাথে নেগোশিয়েট করবেন। ফাইন, কিন্তু এক্ষেত্রেও রিজনেবল রেস্ট্রিকশন আছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র রেস্ট্রিক্ট করতে পারে, সীমাবদ্ধ রাখতে পারে এই অধিকারকে। কোন কোন গ্রাউন্ডে রাখতে পারে? একটা হচ্ছে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার অর্থে ভারতবর্ষের ক্ষেত্রে প্রেক্ষাপটে, আর পাবলিক অর্ডার অ্যান্ড মরালিটি, অর্থাৎ যে জনশৃঙ্খলা এবং যে নৈতিকতা তার বেসিসে কিন্তু একে কার্ভ করা যেতে পারে, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে। এগুলো বাদ দিলে অন্য কোনো বেসিসে কিন্তু মানে কোনো রকমভাবে রেস্ট্রিকশন এর উপর দেওয়া যায় না, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের উপর। আর সুপ্রিম কোর্ট এক্ষেত্রে রায় দিয়েছে যে ট্রেড ইউনিয়নের কথা বললাম, তারা যেমন মানুষের স্বার্থে বা তাদের যে সদস্য তাদের স্বার্থে কথা বলতে পারে, বিভিন্ন ক্ষেত্রে নেগোশিয়েট করতে পারে, কিন্তু তারা কোনো স্ট্রাইক করতে পারবে না। ওকে, এবার আমরা অন্য 3টে রাইট যেটা আমরা আর্টিকেল 19-এ দেওয়া আছে বলে বললাম, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ ভারতবর্ষে থাকা যে কোনো জায়গাতে ভারতবর্ষের নাগরিক হয়ে তার যাওয়ার অধিকার আছে, কেউ সেটাকে কার্ভ করতে পারবে না। এক্ষেত্রেও রিজনেবল রেস্ট্রিকশন থাকবে। কিসের বেসিসে? সেটা হচ্ছে যে যারা সাধারণ মানুষ তাদের কথা ভেবে। আর 2 নম্বর হচ্ছে শিডিউল ট্রাইবাল এরিয়াসগুলোতে কিন্তু মুভমেন্টকে রেস্ট্রিক্ট করা যেতে পারে, সেখানকার ট্রাইবাল কালচারকে বা ট্রাইবাল যে গোষ্ঠী তাদের যে বিভিন্ন রকমের প্রিভিলেজ আছে সেগুলোকে মেনটেন করার জন্য কিন্তু ফ্রিডম অফ মুভমেন্টকে কিন্তু কার্ভ করা যায়। আমরা জানি ট্রাইবালদের ক্ষেত্রে ঠকিয়ে সম্পত্তি নিয়ে নেওয়া ইত্যাদি অনেক ধরনের ঘটনা কিন্তু ট্রাইবালদের ক্ষেত্রে ঘটে থাকে, তো সেই জায়গা থেকে আটকানোর জন্য মেনলি কিন্তু
ট্রাইবালদেরকে এই সুযোগটা দেওয়া হয় যে তারা যেন কোনোভাবে এক্সপ্লয়েটেড না হয়, অর্থাৎ তারা যেন শোষণের শিকার না হয়। হ্যাঁ, কারণ তাদের যে সহজ সরল চিন্তা ভাবনা, তার বেসিসে তারা কিন্তু লাভজনক চিন্তা ভাবনাকে রেজিস্ট করতে পারে না। ফাইন, সেই জন্য কিন্তু আমরা ফ্রিডম অফ মুভমেন্টের ক্ষেত্রে ট্রাইবাল এরিয়াতে কিছু রেস্ট্রিকশন করে থাকি। এছাড়া যারা প্রস্টিটিউট হয় তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে প্রস্টিটিউটদের অন্যান্য বেশ কিছু জায়গায় পাবলিক হেলথের কথা ভেবে তাদের কিন্তু মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। ফাইন। আর বোম্বে হাইকোর্ট এইডস রোগীদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রেস্ট্রিকশন করার পক্ষে রায় দিয়েছিল। ফাইন। এখন ফ্রিডম অফ মুভমেন্ট বলতে কিন্তু দুটো জিনিসই বোঝায়, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে মুভমেন্ট এবং ভারতবর্ষের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক মুভমেন্ট। কিন্তু ভারতবর্ষের যে সংবিধান সেখানে কিন্তু ফ্রিডম অফ মুভমেন্ট বলতে অন্তর্দেশীয় মুভমেন্টের কথাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ অন্তর্দেশীয় মুভমেন্টের ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু কাউকে আটকাবে না। সকলের ভারতবর্ষের যে কোনো ভারতবর্ষের ভূখণ্ডের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে। ফাইন। 2 নম্বরটা হচ্ছে রাইট অফ রেসিডেন্স, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের নাগরিকদের যে কোনো জায়গায় বাসস্থান বা সেখানকার স্থায়ী নাগরিক হয়ে ওঠার অধিকার কিন্তু দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও আমরা জেনারেল পাবলিকের যে সাধারণ মানুষের কথা ভেবে আমরা কিছু রেস্ট্রিকশন দিতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে শিডিউল ট্রাইবসদের ক্ষেত্রে কিন্তু সেই ট্রাইবাল এরিয়াগুলোতে, ট্রাইবাল এরিয়া বলে ঘোষিত কোনো এলাকাতে কিন্তু আমরা রাইট টু রেসিডেন্সকে কিন্তু রেস্ট্রিক্ট করে থাকি। ঠিক আছে, এই দুটো গ্রাউন্ডে কিন্তু রাইট ফ্রিডম অফ রেসিডেন্সকে কিন্তু রেস্ট্রিক্ট করা যায়। কারণ আমরা জানি যে যারা ট্রাইবালস আছে তাদের ডিস্টিংক্ট একটা কালচার থাকে, তাদের একটা সঙ্গীত থাকে, তাদের একটা আর্ট থাকে, তাদের একটা অন্য রকমের নৃত্য পরিবেশন কলা থাকে, তাদের একটা কালচারটাই আলাদা। সেই কালচারকে ধরে রাখার জন্য আমরা কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন ফ্রিডম অফ রেসিডেন্সের উপর প্রদান করি, কারণ আমরা জানি ট্রাইবালরা যথেষ্ট ভালনারেবল। আমরা পরেরটায় দেখতে পাচ্ছি যে ফ্রিডম অফ প্রফেশন, অর্থাৎ মানুষ ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো ধরনের পেশাকে গ্রহণ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কিছু টেকনিক্যাল পোস্ট মানে কিছু টেকনিক্যাল পেশার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কিছু ধরনের স্পেশাল কোয়ালিফিকেশন আরোপ করতে পারে। যেমন যদি কোনো মানুষ ডাক্তারি প্রফেশনকে প্রফেশন হিসেবে নিতে চান তাহলে তাকে অবশ্যই এমবিবিএসটা পাস করতে হবে, না করে তো কেউ করতে পারবে না। কিংবা যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রফেশনটাকে নিতে চান তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা পাস করতে হবে, বিটেক পাস করতে হবে। ওকে, তো এই ধরনের কিছু প্রফেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে রেস্ট্রিকশন বলবো না, এই কোয়ালিফিকেশনটাকে কিন্তু বেঁধে দিই। কিন্তু কোনো মানুষ যখন ব্যবসা করে তখন কিন্তু আমরা কোনো আলাদা করে কোয়ালিফিকেশন বেঁধে দিই না। এটা বুঝতে হবে যে কোন কাজের জন্য যে ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন সেটাকে আমরা ইনশিওর করেছি এখানে। আর রাষ্ট্র যদি কোনো ক্ষেত্রে মনোপলি থাকে কোনো একটা বিষয়ের উপর ট্রেড করার ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে, সেই জায়গাটায় কিন্তু কোনো নাগরিক সে জায়গায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের মনোপলিতে কিন্তু হস্তক্ষেপ করার ক্ষমতা নাগরিকদের নেই। অর্থাৎ রাষ্ট্র যদি কাল থেকে বলে যে আমি স্টিল ইন্ডাস্ট্রিকে টোটালি মনোপলি মানে আমরা রাষ্ট্রের হাতে নিয়ে নেব, তাহলে কিন্তু কোনো সাধারণ মানুষের মানে সেই অধিকার থাকবে না যে সেই জায়গায় তারা স্টিল ইন্ডাস্ট্রিতে অন্য কিছু আউটলেট খুলে বা অন্য কিছু করে। ওকে, এবার এটাও কিন্তু রেস্ট্রিক্টেড। যে কোনো পেশা বললাম মানে যে কোনো পেশা এরকম নয়, অবৈধভাবে নারী বা ধরো শিশু কেনা বেচা ইত্যাদি এগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করা হয়েছে, এগুলো কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি। অন্য ক্ষেত্রে হার্মফুল ড্রাগস যেগুলো আছে, ড্রাগসের যে ব্যবসা ইত্যাদি, এক্সপ্লোজিভ মানে যেটা বিস্ফোরক তাদের ব্যবসা, সেইগুলোকে কিন্তু আমরা এখানে ফ্রিডম অফ প্রফেশনের মধ্যে রাখি না। ওকে, এবার আমরা আর্টিকেল 20 পড়ব। কি বলেছে আর্টিকেল 20? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস। ঠিক আছে, কি বলেছে? আর্টিকেল 20 গ্র্যান্টস প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি এন্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন। অর্থাৎ কোনো একজন মানুষের ক্ষেত্রে আরবিট্রারি কোনো পানিশমেন্ট করা যাবে না, অথবা একটা অসীম কোনো একটা পানিশমেন্ট, এক্সেসিভ পানিশমেন্ট কিন্তু তুমি দিতে পারবে না। সেক্ষেত্রে কি আছে? এখানে 3টে প্রভিশন আছে এই আর্টিকেল গ্র্যান্টের, 3 প্রভিশন ইন দ্য ডিরেকশন। কি আছে? নো এক্স ফ্যাক্টর ল, অর্থাৎ যে মানুষটা যে সময় অপরাধটা করবে তাকে সেই সময়কার অপরাধের জন্য যে আইন তাকে দিয়ে বিচার করতে হবে। অর্থাৎ একজন মানুষ যদি 2002 সালে কোনো একটা ক্ষেত্রে একটা মার্ডার করে থাকে, তো তার বিচারটা যদি 2006-এও হয় তাহলেও কিন্তু 2002-এ এক্সিস্টিং যে আইন ছিল সেই আইনের দ্বারাই কিন্তু তাকে বিচার করতে হবে। এখন নতুন করে একটা কোনো আইন নিয়ে সেটা একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে সেই অপরাধের কিন্তু বিচার করা যাবে না। ঠিক আছে, কিন্তু সিভিল লয়ের ক্ষেত্রে কিন্তু রেট্রোস্পেক্টিভ আইন প্রণয়ন করে
এখনকার দিনে মানে এখন যদি কোনো মানুষের বিচার হয় 4 বছর আগে কোনো একটা সিভিল কোর্টের সিভিল মামলাতে, তাহলে কিন্তু সেখানে রেট্রোস্পেক্টিভ আইনে কিন্তু তার বিচার হতে পারে। অর্থাৎ আমি আজকের দিনে দাঁড়িয়ে তার পেনাল্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কোনো একটা অফেন্সের এগেনস্টে যে পেনাল্টির কথা 2002-এ ঘটা অপরাধের ক্ষেত্রে বলা আছে, 2006 কিন্তু তার থেকে এক্সেসিভ অপরাধ শাস্তি প্রদান করা যাবে না সেই ব্যক্তিকে, যদিও সেই বিচারটা 2006-এ হয়। ওকে, 2 নম্বর হচ্ছে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ একটা অপরাধের জন্য কোনো একজন মানুষকে দুবার করে শাস্তি প্রদান করা যাবে না বা বিচার করা যাবে না। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটা কিন্তু কেবলমাত্র জুডিশিয়াল ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আদালত ঘটিত মামলা সেগুলোর ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে বা যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়, সেগুলো কিন্তু এই নো ডবল জিওপার্ডির আওতার বাইরে থাকে। অতএব এটা কেবলমাত্র জুডিশিয়াল ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর 3 নম্বরটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কোনো একজন মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে, তার নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য প্রমাণ দিতে বাধ্য করা যাবে না। ওকে, কিন্তু যে সাধারণ টিপ ছাপ নেওয়া বা সিগনেচার নেওয়া বা ফটোগ্রাফ নেওয়া ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু এই আওতার মধ্যে পড়ে না। ওকে, আমরা প্রথমে যে নো এক্স ফ্যাক্টো ল বললাম, সেটা কিন্তু কেবলমাত্র পিউনিটিভ ডিটেনশন বা পরবর্তী ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। ঠিক আছে, এই অধিকারটা কিন্তু দেওয়া হয় না। এবার আমরা আর্টিকেল 21 দেখে নেব। আর্টিকেল 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ওকে, আর্টিকেল 21 বলছে যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইনগত প্রসেস ছাড়া কোনো মানুষকে কিন্তু লাইফ এবং পার্সোনাল লিবার্টি, অর্থাৎ তার যে জীবন এবং যে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না আর্টিকেল 21 অনুযায়ী। এই আর্টিকেলটা কিন্তু সিটিজেন নন সিটিজেন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বিদেশি নাগরিকরাও কিন্তু এই আর্টিকেলের আন্ডারে কিন্তু ফ্রিডম। এখানে আমরা দুটো মামলা পড়ব। গোপালন কেস, প্রথম যেটা 1950-তে গোপালন কেস ছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল, একটা ন্যারো ইন্টারপ্রিটেশন নিয়েছিল আর্টিকেল 21-এ। এক্ষেত্রে বলেছিল যে এটা কেবলমাত্র আরবিট্রারি এক্সিকিউটিভ অ্যাকশনের এগেনস্টে, অর্থাৎ আরবিট্রারি ল ফরমেশনের এগেনস্টে নয়। মানে যখন পার্লামেন্ট কোনো একটা আইন প্রণয়ন করে, তার বিরুদ্ধে কিন্তু এই যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা কিন্তু প্রযোজ্য না। এটা কিন্তু একে গোপালন কেসে বলা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে মানে এর মামলার রায় চেঞ্জ হয়েছে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। অর্থাৎ এখানে গোপালন কেসে যেটা বলা হলো যে এক্সিকিউটিভ অথরিটি যখন কোনো লেজিসলেটিভ আইনকে প্রয়োগ করবে, তার যাতে সেই আইনে যা বলা থাকবে সেই প্রসেসের বাইরে গিয়ে কোনো মানুষের লাইফ এবং পার্সোনাল লিবার্টিকে হরণ করা যাবে না। কিন্তু বস্তুত পক্ষে পরের যে স্লাইডটা, সেটাতে আমরা দেখব, অর্থাৎ মানেকা গান্ধী কেসে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, যে বলেছে যে সুপ্রিম কোর্ট ওভাররুলড ইটস জাজমেন্ট ইন দ্য গোপালন কেস বাই টেকিং এ ওয়াইডার ইন্টারপ্রিটেশন। এখানে কিন্তু একটা বড় মানে একটা ওয়াইড ইন্টারপ্রিটেশন নেওয়া হলো আর্টিকেল 21-এর। ইট রুলড দ্যাট the right to life and personal liberty of a person can be deprived by a law provided the procedure prescribed by the law is reasonable, fair and just। অর্থাৎ যে পার্লামেন্টে আইন প্রণয়নটা করা হবে সেটাকে কিন্তু রিজনেবল হতে হবে, অর্থাৎ আইনের উদ্দেশ্যটাকে একটা বোনাফাইড হতে হবে, না হলে কিন্তু হবে না। ফেয়ার এবং জাস্ট হতে হবে। ওকে, না হলে কিন্তু তুমি কারোর পার্সোনাল যে ফ্রিডম সেটাকে তুমি কেড়ে নিতে পারবে না, অথবা তার যে জীবনের অধিকার সেটাকেও তুমি কেড়ে নিতে পারবে না। ফাইন, এই আর্টিকেল 20 এগেনস্টে কিন্তু আমরা রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু লাইভলিহুড, এটা তোমরা বই থেকে দেখে নেবে। বেশ কয়েকটা রাইটের কথা কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে রায় দিয়ে জানিয়েছিল যে এই রাইটগুলোকে প্রোটেক্ট করতে হবে আন্ডার আর্টিকেল 21। এবার আমরা আর্টিকেল 21 রাইট টু এডুকেশন, আমরা জানি এটা কিন্তু মূল সংবিধানে ছিল না। এক্ষেত্রে আমরা যেটা এলিমেন্টারি এডুকেশন বা যেটা প্রাথমিক শিক্ষা, তার ক্ষেত্রে সেখানে আমরা এটা 6 থেকে 14 বছরের সমস্ত মানুষের মধ্যে স্টেটের একটা কর্তব্যের মধ্যে ফেলেছি যে তাদেরকে এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু বাধ্য। ঠিক আছে, এটা আমরা জেনে নেবো যে 86তম সংবিধান সংশোধনী আইন 2002-এর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে শিশুদের যে শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা, তার কথা কিন্তু আর্টিকেল 45-এ অলরেডি ছিল। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন তাহলে 21A-তে ঘটা করে আনার প্রয়োজন হলো। কিন্তু আমরা জানি 45 হচ্ছে ডিপিএসপির মধ্যে পড়ে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি।
ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি। ডিপিএসপি কিন্তু কোর্টে যেটা বিষয় কোর্টে কিন্তু এনফোর্সেবল নয়, কিন্তু আমরা জানি যে রাইট টু এডুকেশন যে এখানে আনার ফলে আমরা কিন্তু সেটাকে কোর্টে এনফোর্সেবল করতে পেরেছি, অর্থাৎ রাষ্ট্র এক্ষেত্রে কোনোভাবেই তার দায় এড়াতে পারবে না। ডিপিএসপির পার্ট থাকলে, অর্থাৎ 45 যে আর্টিকেলটা ছিল তার এগেনস্টে কিন্তু রাষ্ট্র তার দায় এড়াতে পারত। আর 51A তে যে ফান্ডামেন্টাল ডিউটি আছে সেখানে কিন্তু প্রত্যেকটা বাবা মাকে বলা আছে যারা যেন মানে তাদের যে ছেলে মেয়ে তাদের যেন প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটা তারা করে, ঠিক আছে, এটা তাদের কাছে একটা রাষ্ট্রীয় কর্তব্য। এগুলো আমরা এই স্লাইডটা অলরেডি পড়ে নিয়েছি, এই প্রভিশনস গুলো তোমরা একটু দেখে নিও। ওকে, প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে রাইট টু এডুকেশন যে অ্যাক্ট সেটা 2009 সালে পাস করানো হয়েছিল, ঠিক আছে। এখানে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 21A নম্বর ধারাকে ইমপ্লিমেন্ট করার জন্য পার্লামেন্ট এই আইনটা প্রণয়ন করে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা আর্টিকেল 22 পড়বো, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এখানে বলে রাখি ডিটেনশন দু প্রকার হয়, একটা পিউনিটিভ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ, ঠিক আছে। একটা হচ্ছে এখানে কোর্টে বিচার হয়েছে, কোর্ট সাজাপ্রাপ্ত, আর এটা হচ্ছে বিচারের আগে, ঠিক আছে, বিচার ছাড়া বন্দি রাখা, ঠিক আছে, অ্যাপ্রিহেনশনে বন্দি রাখা ইত্যাদি, এটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের মধ্যে পড়ে। অর্থাৎ দাগি অপরাধী যারা কিন্তু আগে অনেক অফেন্স করেছে তাদেরকে কিছু স্পেশাল গ্রাউন্ডে, স্পেশাল ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে ডিটেন করে রাখা যায়, যাতে করে ভবিষ্যতের কোনো একটা ক্রাইমকে আটকানোর জন্য। আর পিউনিটিভ ডিটেনশন হচ্ছে অলরেডি একটা মানে অপরাধ হয়েছে, তো তার এগেনস্টে কোর্টের বিচার পদ্ধতির মাধ্যমে কাউকে ডিটেন করা। ওকে, প্রিভেন্টিভ ডিটেনশনটা অনেক ক্ষেত্রে হ্যাবিচুয়াল অফেন্ডারদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ওকে, পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে কি কি মানে রাইটস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ডিটেন অর্থাৎ যাকে তুমি অ্যারেস্ট করছো তাকে কিন্তু তোমাকে অ্যারেস্ট করার কারণটা বলতে হবে, এবং তাকে 2 নম্বর যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তাকে লিগ্যাল প্র্যাকটিশনার্স অর্থাৎ উকিল দিয়ে যাতে সে নিজের ডিফেন্স করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু সাহায্য করতে হবে বা তাকে সেই সুযোগটা দিতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর ম্যাজিস্ট্রেট যা ডিসিশন নেবে সেটা ম্যাজিস্ট্রেটের ব্যাপার। ওকে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা একটা ট্রানজিট রিমান্ড পিরিয়ড থেকে, অর্থাৎ কাউকে অ্যারেস্ট করার থেকে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত একটা সময়কাল থেকে যায়। যদি আজকে ইউপি থেকে কোনো একজন মানুষকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, তো সেক্ষেত্রে কি হবে, তাকে যে আনার যে সময়টাকে সেটাকে বলা হয় ট্রানজিট রিমান্ড। এই সময়টাকে কিন্তু এই 24 ঘন্টার মধ্যে ধরা হবে না, অর্থাৎ আমি যেটা বললাম যে 24 ঘন্টার মধ্যে তাকে প্রেজেন্ট করতে হবে কোর্টের মধ্যে, তার মধ্যে কিন্তু এই সময়টাকে বাদ দেওয়া হবে। ওকে, এই 24 ঘন্টার পরে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে যদি না ম্যাজিস্ট্রেট অন্যরকম কোনো মানে রায় দেয়। তাকে যদি ধরে রাখতে বলে তাহলে ঠিক আছে, যেমন কাস্টাডি দেওয়া হয়, পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি, তখন কিন্তু সেটা থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। কিন্তু এই যে সেফগার্ডগুলোর কথা আমরা আলোচনা করলাম, এটা কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা কোনো বিদেশি নাগরিককে যদি ডিটেন করা হয় তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এবার আমরা দেখব প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে প্রথমেই বলা আছে যে 3 মাসের বেশি কাউকে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে অ্যারেস্ট করে রাখা যাবে না। আর কি গ্রাউন্ডে তাকে ডিটেন করা হয়েছে সেটা তাকে ডিটেনুকে কিন্তু জানাতে হবে। যদি না সেটা কোনো পাবলিক ইস্যু থাকে, মানে কোনো একটা ক্ষেত্রে সেটা পাবলিক সিকিউরিটি থ্রেট হয়ে যায়, সেক্ষেত্রে না জানালেও চলবে, কিন্তু আদারওয়াইজ জেনারেল কেসগুলোতে কিন্তু জানাতে হবে। ওকে, আবার ডিটেনু যে থাকবেন তাকে কিন্তু রিপ্রেজেন্টেশন অর্থাৎ যে উকিলের মাধ্যমে তিনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন সেই সুযোগটা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে সংবিধান কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে যে আইন সেই প্রণয়ন করার অধিকার কিন্তু পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়কেই দিয়েছে, ঠিক আছে। তারা কিন্তু পাবলিক অর্ডার মেনটেন করার জন্য, পাবলিক সিকিউরিটি মেনটেন্যান্সের জন্য, এসেন্সিয়াল কমোডিটিস যাতে ঠিকঠাক করে আসে তার জন্য কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের বিভিন্ন নিয়ম তৈরি করতে পারে, মানে বিভিন্ন আইন তৈরি করতে পারে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে। ওকে, কিন্তু আমরা আরেকটা এখানে বলে রাখি, 44তম সংবিধান সংশোধনী 1978-এর মাধ্যমে এই প্রিভেন্টিভ ডিটেনশনের পিরিয়ডটা, যে ম্যাক্সিমাম পিরিয়ডটা 3 মাস ছিল, সেটাকে কমিয়ে 2 মাস করা হয়েছিল, কিন্তু সেটা কখনো এফেক্টিভ হয়নি, অর্থাৎ এটাকে কিন্তু প্রয়োগ করা কখনো হয়নি, এটা এখনো কিন্তু 3 মাসই রয়ে গেছে। এবার আমরা কিছু বিখ্যাত বা কুখ্যাত যাই হোক, তো সেই কিছু প্রিভেন্টিভ
ডিটেনশন আইন নিয়ে একটু জানবো। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি মিসা যেটাকে আমরা বলি 1971, খুব ইম্পর্টেন্ট কফি পোসা মানে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্টের, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা 1974 কিন্তু তৈরি করা হয়েছিল। তারপরে হচ্ছে টাডা, যেটা ঠিক আছে, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট টাডা, এটা হচ্ছে 1985, রিপিলড ইন 1995, যেটা কিন্তু 95 সালে তুলে নেওয়া হয়েছিল। আর হচ্ছে পোটা, প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট 2002, এগুলো কিন্তু ফর্ম করা হয়েছিল। ওকে, এবার আমরা আর্টিকেল 23 পড়বো, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। ওকে, কি বলছে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। ঠিক আছে, আর্টিকেল 23 প্রহিবিটস ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার, ফোর্সড লেবার। আমরা জানি আগে বন্ডেড লেবার, যে দাসী কেনা বেচা, দাস কেনা বেচার যে ব্যাপারটা ছিল, অর্থাৎ বেগার খাটানো ইত্যাদি, এগুলোকে কিন্তু আর্টিকেল 23 টোটালি ব্যান করে দিচ্ছে। ওকে, এবার যদি কোনো মানুষ এটা করে তাহলে তার কি হবে? অ্যাকর্ডেন্স উইথ ল, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, যা অফেন্সের কিন্তু পানিশেবল হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং উইথ ল এটার কিন্তু বিচার হবে। এখানে বেগার খাটানো বলতে যেটাকে আমরা বুঝি সাধারণ অর্থেই, অর্থাৎ কাউকে কোনো তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো বা তাকে বেতনহীনভাবে কোনো কাজ করানো, এটাকে কিন্তু আমরা এই যে ফোর্সড লেবার, বেগার খাটানো, এইগুলোর মাধ্যমে বন্ধ করে রেখে দিচ্ছি। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, আগে যে দেবদাসী প্রথা ছিল, মেয়েদেরকে গর্হিত কাজ করানোর ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু আর্টিকেল 23 ব্যান করছে। অর্থাৎ আর্টিকেল 23 অ্যাসপেক্টটা কিন্তু অনেক বড়। বেকার খাটানো, ফোর্সড লেবার, বন্ডেড লেবার, এই সিস্টেমগুলোকে যেমন ব্যান করছে, পাশাপাশি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তাদের যে নীতি বিগর্হিত কাজ করানো বা মহিলাদের কেনা বেচা ইত্যাদিগুলো কিন্তু এই আর্টিকেল 23 এক্সক্লুসিভলি কিন্তু ব্যান করে দিচ্ছে। ওকে, আর এটা কিন্তু স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রাইভেট ইন্ডিভিজুয়াল উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই আর্টিকেল 23। এবার আমরা আর্টিকেল 24 পড়ব, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। আমরা জানি যে ফ্যাক্টরি, বিভিন্ন দোকানে বহু শিশু কাজ করতো, তো সেটাকে আটকানোর জন্য এই আইন কি বলছে? আর্টিকেল 24 প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 years in any factory, mine or other hazardous activities like construction work or railway। আমি যে কথাগুলো বললাম, ফ্যাক্টরি, মাইন, ঠিক আছে, তারপরে কনস্ট্রাকশন ওয়ার্ক, এই জায়গাগুলোতে কিন্তু 14 বছরের নিচের থাকা কোনো একজন শিশুকে কিন্তু কাজে লাগানো যাবে না আর্টিকেল 24 অনুযায়ী। ওকে, এটা কিন্তু পরিষ্কার বলা আছে, বাট ইট ডাজ নট প্রহিবিট দেয়ার এমপ্লয়মেন্ট ইন হার্মলেস অর ইনোসেন্ট জব। হার্মলেস বা ইনোসেন্ট জব যেমন হচ্ছে অন্য কোনো যেখানে কাজ আছে, সেখানে কিন্তু এই আইনটা প্রযোজ্য হয় না। যদিও 2006 সালে আইন প্রণয়ন করে বাড়ির কাজ, হোটেল, ধাবা, রেস্টুরেন্টেও কিন্তু যে শিশু যে নিয়োগের ব্যবস্থা, ঠিক আছে, শিশু শ্রমের যে ব্যবস্থা, সেটাকে কিন্তু এক্ষেত্রে 2006 সালে ভারতবর্ষের যে সরকার আইন করে ব্যান করে দিয়েছে। ফাইন। আবার 2012 সালে আগস্টে ইন্ডিয়ান ক্যাবিনেট অ্যাপ্রুভড প্রপোজাল টু কমপ্লিটলি ব্যান এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 years ইন অল অকুপেশনাল প্রসেস। ঠিক আছে, অর্থাৎ যে কোনো অকুপেশনেই কিন্তু 14 বছরের নিচে থাকা কোনো একজন শিশুকে কিন্তু কাজে লাগানো যাবে না। ঠিক আছে, 2012 সালের আগস্ট মাসে আইন করে পার্লামেন্ট সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। ক্যাবিনেট আইন করে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। পরিশেষে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, মানুষকে জানার সুযোগ দিও, আর অবশ্যই লাইক করো যদি ভালো লাগে। আর যা প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে করে দিও, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো সেগুলোকে উত্তর করার।